প্রলম্বিত মূল্যস্ফীতি, জনদুর্ভোগ বেড়েছে এবং দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। 90 দশকের স্বৈরতান্ত্রিক সরকারের পরে আমাদের যে অর্থনীতি পুরোটাই বৈদেশিক সাহায্য নির্ভর ছিল এবং ক্ষতে বিক্ষত হয়েছিল। বিনিয়োগকারীরা পুঁজিবাজার থেকে অর্থায়ন করতে পারেন। বাংলাদেশ ব্যাংকের সাথে 41,000 কোটি টাকার একটা পুনরুদ্ধার স্কিমের দিকে গেছে, রিফাইন্যান্সিং স্কিম। পতিত সরকার একটা সংকটময় অর্থনীতি জনগণের কাঁধে বোঝা হিসাবে চাপিয়ে দিয়ে পালিয়েছে। জনগণ মনে করেছে যে এই যে সংকটগুলো, এই সংকট থেকে উত্তরণ একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষেই সম্ভব। তাদের এই প্রতীতির কারণ দুটো। প্রথমত হচ্ছে যে অতীতের রেকর্ড। এরকম সংকটকালীন পরিস্থিতিতে অর্থাৎ বাংলাদেশে দুবার হয়েছে এবং প্রতিবারই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার সেখান থেকে উত্তরণ ঘটিয়ে অগ্রগতির দিকে নিয়ে গেছে। দ্বিতীয়ত, জনগণের কাছে প্রধানমন্ত্রী যে ইশতেহার ঘোষণা করেছেন, জনগণ আশায় বুক বেঁধেছে, কারণ তিনি বলেছিলেন যে তার একটা পরিকল্পনা আছে। পরে ইশতেহারে সেই পরিকল্পনার কতকগুলো কর্মসূচি আমরা ঘোষণা করেছিলাম এবং বর্তমানে দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক গত 100 দিনে পরিকল্পনাগুলো বাস্তবে রূপ দিতে শুরু করেছে। এই কারণেই যে অর্থনীতির ক্ষেত্রে যে ভয়াবহ ধস নামিয়ে পতিত সরকার পালিয়ে গেছে, তার তো সব জায়গায় ক্ষত। ঔষধ দেব কোথা বলে একটা প্রবাদ আছে, সব জায়গায় ক্ষত বিক্ষত। প্রলম্বিত মূল্যস্ফীতি, জনদুর্ভোগ বেড়েছে এবং দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। ঘরে, ব্যবসায়, সরকারে নগদের টান। আর্থিক খাত পুরো খান খান হয়ে ভেঙে গেছে। বিনিয়োগ প্রথম দিকে পতিত সরকারের সময় স্থবির হয়েছে, পরের দিকে ঋণাত্মক হয়েছে। কর্মসংস্থান, বেকারের পরিমাণ প্রতিটি পরিবারে এখন বেকারত্বের অভিশাপে ভুগছে পতিত সরকারের কর্মসূচির কারণে। একই সঙ্গে যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো প্রতিষ্ঠান বলে কিছু ছিল না, না ছিল জবাবদিহিতা, না ছিল শাসন, শুধু একটাই ছিল, সেটি হচ্ছে কিভাবে লুটপাট করা যায়। এবং লুটপাট এমন পর্যায়ে গেছে যে আজকে ঋণের ভারে বাংলাদেশের জনগণ নুজ্জ হয়ে গেছে। শুধু একটা উদাহরণ যদি দেয়া যায়, যে বৈদেশিক ঋণ পতিত সরকারের সময় 322% বেড়েছে। তার বদলে জনগণ কি পেয়েছে? উন্নয়নের বয়ান দেওয়া হয়েছে, কিন্তু সেটা সেই ফানুস ফেটে খান খান হয়ে গেছে। দারিদ্র বেড়েছে, বেকারত্ব বেড়েছে, কর্মসংস্থানহীনতা বেড়েছে, বিনিয়োগ হ্রাস পেয়েছে, ঋণ বেড়েছে, IMF-এর বেইল আউট প্যাকেজে যেতে হয়েছে। এরকম একটা সংকটময় পরিস্থিতি এবং আরও লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের যে রাজস্ব আহরণ, সেটা পৃথিবীর তলানিতে রেখে গেছে, কিন্তু কর অব্যাহতি, কর জালিয়াতি, করের ফন্দি ফিকির এমন পর্যায়ে নিয়ে গেছে, কারণ পুরো সময়কালই ছিল হচ্ছে অবৈধ। এবং বৈধতার যখন সংকট থাকে, তখন তো তাকে জোর জবরদস্তির মাধ্যমে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে টিকে থাকতে হয়। এবং সেই টিকে থাকার পদ্ধতি হচ্ছে পৃষ্ঠপোষকতার সংস্কৃতি। অর্থাৎ হচ্ছে যে একটা অলিগার্কিক ব্যবস্থা থাকবে এবং পৃষ্ঠপোষকতা বণ্টিত হবে, এই স্বজন তোষণ হবে এবং ক্ষমতায় টিকে থাকবে যেভাবে তারা ছিল, এবং যার কারণে বাংলাদেশ থেকে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। কারণ তো এই রকম একটা পরিস্থিতির মধ্যে আমরা অর্থনীতি পেয়েছি। মোট দেশজ উৎপাদন যদি দেখেন, সেটা এখন 4 বা 4.2% হবে। বিনিয়োগ একেবারে নিচে।
ব্যাংকগুলো কিভাবে তছনছ করে দিয়ে গেছে। আজকে কোনো হিসাব তো ঠিক না, কারণ হিসাব চলছে 5 লাখ কোটি টাকার থেকে 6 লাখ কোটি টাকা খেলাপি ঋণ বানিয়ে দিয়ে গেছে। পুঁজিবাজারে বারবার জালিয়াতি করেছে, বারবার স্ক্যাম করেছে। মানে কোন জায়গায় জনগণের তো কোনো স্বস্তি ছিল না, কারণ একটা ভয়ের সংস্কৃতি দিয়ে গেছে। তো সেইখান থেকে জনগণ মনে করেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ইশতেহার দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যে তার প্ল্যানের কথা বলেছেন এবং পরে ইশতেহারের মাধ্যমে সেই কর্মসূচিগুলো দিয়েছেন, এবং অতীতের যে রেকর্ড, অর্থাৎ সংকট থেকে উত্তরণের রেকর্ড। আমাদের অধিকাংশ মানুষেরই জানা নাই 1975 সালে যুদ্ধবিরতি অর্থনীতি, দুর্ভিক্ষ আক্রান্ত এবং তেল সংকট, তখন কেতাবি কেউ বলতে পারত যে আইএমএফের বেইল আউট প্যাকেজ যান, অথবা বলতো যে অস্টারিটি প্যাকেজ যান। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশোপযোগী কায়দায় বাংলাদেশের জন্যে যেটা যথোপযুক্ত এবং সম্পূর্ণভাবে উদ্ভাবন করে তিনি বাংলাদেশের অর্থনীতি, যেটাকে আমাদের মনে আছে বাস্কেট কেস বলা হয়েছিল, সেটা একটা ভায়াবল স্টেট করেছেন। কিভাবে? যেটা টেক্সট বুকে পাওয়া যাবে না। কারণ ওই তেল সংকটের সময় মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলের দেশসমূহ উদ্বৃত্ত পুঁজি হচ্ছিল এবং তাদের শ্রমশক্তির দরকার ছিল। আমাদের ছিল হচ্ছে, এখনো আছে, উদ্বৃত্ত শ্রমশক্তি। এইটার মধ্যে একটা ট্রেড হয়েছে। দিস ইজ এ ইউনিক থিওরি অফ ট্রেড, যেখানে হচ্ছে একটা ইউনিক স্ট্র্যাটেজি, কৌশল, এবং যার পরে অর্থনীতি ঘুরে দাঁড়ায়। এবং আপনি দেখেন বৈদেশিক বিনিয়োগ আসা শুরু করে, তারপরে নতুন একটা শিল্পায়নের যাত্রা হয় ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে। যখন দক্ষিণ কোরিয়া, তখনকার যুগের যে মাল্টিফাইবার অ্যারেঞ্জমেন্টের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে কোটা ছিল, দক্ষিণ কোরিয়া তার কোটা অর্জন করে ফেলে। তখন তিনি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, নিজে যোগাযোগ করে ডেইউ কোম্পানির সাথে বাংলাদেশ থেকে পাঠান, যারাই আজকের এই যে পোশাক রপ্তানি ক্ষেত্রের যাদেরকে উদ্যোক্তা শ্রেণী বলে, এই তারাই উদ্যোক্তা। তার মানে হচ্ছে একদিকে এখনকার যে অর্থনীতি, যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো তখন তো শ্বাস দিল কি প্রবাসী আয়, তাহলে সেটাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন। তারপরে 1 নম্বর খাত সেটাও হয়েছে। আবার আমাদের মনে আছে 90 দশকের স্বৈরতান্ত্রিক সরকারের পরে আমাদের যে অর্থনীতি পুরোটাই বৈদেশিক সাহায্য নির্ভর ছিল এবং ক্ষতে বিক্ষত হয়েছিল। এবং তখন বিভিন্ন গবেষণা সংস্থায় লেখা হয়েছে যে ফ্রম এইড ডিপেন্ডেন্স টু সেলফ রিলায়েন্স, অর্থাৎ এইড ডিপেন্ডেন্স এইরকম। কিন্তু তারা কিন্তু ওইভাবে আমাদেরকে ক্রেডিট দেয়নি এবং কখনো বলা হয় নাই যে সংকট থেকে উত্তরণের পরীক্ষিত ব্যবস্থা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছে এবং মরহুমা বেগম খালেদা জিয়ার সময় হয়েছে। এবং আমরা দেখেছি যে বাংলাদেশ সেই এইড ডিপেন্ডেন্স থেকে ট্রেডের মধ্যে গেছে, ট্রেড ক্রিয়েশন হয়েছে এবং পোশাক শিল্প জায়ান্টে পরিণত হয়েছে। যতগুলো বিলিয়নের রেকর্ড বলেন সবগুলো মরহুমা বেগম খালেদা জিয়ার সময় হয়েছে। দ্বিতীয় হচ্ছে রেমিটেন্সটা বিরাট বিলিয়ন আকারে গেছে। তৃতীয়ত হচ্ছে যে বাংলাদেশে আজকে যে নারীর আনুষ্ঠানিক শ্রমবাজারে অংশগ্রহণ, তার সময় সবচেয়ে বেশি হয়েছে। চতুর্থত যে গল্প কোথাও বলা হয় না, উল্লেখ করা হয়নি অর্থশাস্ত্রে, কিন্তু তার সময় প্রায় 2 কোটি মানুষ দারিদ্র সীমার থেকে বেরিয়ে আসছে। তার সময়ই অর্থনীতির কাঠামোগত রূপান্তর ঘটেছে। অর্থাৎ আমাদের অর্থনীতি আগে মোট দেশজ উৎপাদনে কৃষির পরিমাণ বেশি ছিল, কিন্তু অর্থনীতি অগ্রগতি বা কাঠামোগত পরিবর্তনের বিষয় হচ্ছে যখন কৃষির পরিমাণ মোট দেশজ উৎপাদনে কমে যায় এবং শিল্পের পরিমাণ বাড়ে, সেটাও তার সময় ঘটেছে। আবার এর মানে না যে কৃষিকে একটা অবহেলা করা হয়েছে, বরং সেই সময় দানাদার শস্য ক্ষেত্রে
প্রায় স্বয়ংসম্পূর্ণ গেছে। আর নারী শিক্ষার কথা, গণতন্ত্র পুনরুদ্ধারের কথা, সেগুলো তার মানে হচ্ছে যে এক সময় আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের ভায়াবল একটা রাষ্ট্র হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, আর বেগম খালেদা জিয়ার সময় একটা ইকোনমিক মডার্নাইজেশন ঘটেছে। সেই যে মানুষের আস্থা, সেই যে মানুষের বিশ্বাস, অর্থাৎ আপনি যদি খেয়াল করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনের পূর্বে যে পরিমাণে মিথ্যা তথ্য, অপতথ্য, ভুল তথ্য ছিল, জনগণ বিশ্বাস আছে, আস্থা আছে, সেই জন্য সংকট থেকে উত্তরণ, এবং এখন তো আমরা সংকটে যাচ্ছি, এটার উত্তরণের জন্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আস্থা রেখেছেন। কারণ তিনি যখন বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, তার মানে হচ্ছে তিনি জনগণ বিশ্বাস করেছে ইয়েস ওনার প্ল্যান আছে। জনগণের আস্থা আছে যে এই সরকারের প্রতি, নির্বাচিত সরকারের প্রতি, বৈধ সরকারের প্রতি, তার মানে প্রথম কাজটা আছে। তাহলে একজন বিনিয়োগকারী বিনিয়োগ করার জন্য ন্যূনতম তার 5টি বিষয় লাগে, যেটা সবাই বলে থাকে। প্রথম হচ্ছে যে নীতির ধারাবাহিকতা, কারণ একজন বিনিয়োগকারী বা উদ্যোক্তাকে একটা মধ্যমেয়াদে তো পরিকল্পনা করতে হবে। তা আমাদের বাজেটে প্রতিফলিত হবে যে কর কাঠামো ন্যূনতম 5 বছরের, ন্যূনতম একটা উদাহরণ হিসেবে দেখে নাও। দ্বিতীয়ত, সব উদ্যোক্তাই বলে থাকেন যে বিভিন্ন জায়গায় যে অনুমতি নিতে হয়, যেটা গণমাধ্যমের ভাষায় বলা হয় যে লাল ফিতার দৌরাত্ম্য। সেখানে আমরা ডিরেগুলেশন অর্থাৎ বিনিয়ন্ত্রীকরণের পুরো প্রক্রিয়াগুলো উল্লেখ করব, যে এভাবে বিনিয়োগ। চতুর্থ বিষয় হচ্ছে যে তার লাগবে জ্বালানি, কারণ অতীতে উৎপাদন বেড়েছে কারণ জ্বালানিটা ছিল। তা আমরা মোটা দাগে 5টি ক্ষেত্রে এর সংস্কার করার চিন্তা করছি। প্রথম হচ্ছে যে জ্বালানির মধ্যে একটা মিক্স করতে হবে, বিশেষ করে ভবিষ্যতের পৃথিবী চিন্তা করে, যাতে যুবকদের এর বাসযোগ্য পৃথিবী থাকে। সেই জন্যে আমরা জ্বালানির ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানির পরিমাণ আস্তে আস্তে কমে যাবে এবং নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বেড়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে আমরা চিন্তা করছি যে কিভাবে আয়ের সাথে অথবা ব্যবসায়ের পরিমাণের সাথে জ্বালানির দাম নির্ধারণ করা যায়, বিদ্যুৎ জ্বালানির দাম নির্ধারণ করা যায়। তৃতীয়ত, জ্বালানির ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানি বা অন্য জ্বালানির ক্ষেত্রে আমাদের নিশ্চয়তা করতে হবে যে নবায়নযোগ্য জ্বালানি শুধু সৌরবিদ্যুতের ক্ষেত্রে পিভি আনলে হবে না, আমরা চাই যে সেগুলো এখানে উৎপাদিত হোক। এবং চতুর্থ, যেটা বড় দরকার, সব বিনিয়োগ বা সব উদ্যোক্তাদের যেমন জ্বালানি দরকার, আবার কয়েকটি উদ্যোগের ক্ষেত্রে গ্যাসের সরবরাহ দরকার। এবং আমরা জানি আমদানি নির্ভর করা হয়েছে, কোনো গ্যাসের নিশ্চয়তা করা নেই, কারণ গ্যাস উত্তোলনে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ইতিমধ্যেই আমরা দরপত্র আহ্বান করেছি যাতে দেশের অভ্যন্তরে এবং সমুদ্র অঞ্চলে গ্যাস উত্তোলন করা যায়। এবং সেক্ষেত্রে আমরা যেমন চাই যে বিদেশি উদ্যোক্তারা গ্যাস উত্তোলন করুন, সাথে সাথে আমাদের দেশীয় প্রতিষ্ঠানও গ্যাস উত্তোলন করে। এবং পঞ্চমত, এটা জ্বালানি নিরাপত্তার মৌলিক শর্ত, অর্থাৎ হচ্ছে যে কৌশলগত মজুত। আমরা লক্ষ্য করেছি আমদানি নির্ভর করা হয়েছে, কিন্তু এলএনজির কোনো স্টেশন করা হয়নি, এফএসআরইউ ঠিকমতো কাজ করছে না, রিফাইনারি ঠিকমতো কাজ করছে না। তা আমরা চাই যে প্রতিটি জ্বালানির ক্ষেত্রে কৌশলগত মজুত থাকুক। তো এর মাধ্যমে জ্বালানি নিরাপত্তা থাকলেই কিন্তু বিনিয়োগকারী তার বিনিয়োগকে টেকসই করতে পারবেন এবং স্থায়ী করতে পারবেন। আর আমরা বিশ্বাস করি কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনে। কিন্তু মূল্যস্ফীতির যে হার, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে নীতি সুদ হার কমানো কষ্টকর, এবং সেটা কতটুকু যৌক্তিক সেটা নিয়ে
কেন্দ্রীয় ব্যাংক নিঃসন্দেহে চিন্তা ভাবনা করছে, কিন্তু আমরা যেটা করার চেষ্টা করছি সেটি হচ্ছে যে বিষয়ে অতীতে বারবার বলা হয়েছে কিন্তু কখনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, সেটা হচ্ছে ফিসক্যাল এবং মনিটারি পলিসির হারমোনাইজেশন। সেই ক্ষেত্রে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে বিনিয়োগকারী বর্তমান সুদের হারে তার বিনিয়োগকে লাভজনক করা খুবই কঠিন কাজ। একদিকে অর্থায়ন নিশ্চিত করা দরকার, বন্ধ হয়েছে কলকারখানা সেগুলোকে চালু করা দরকার, সাথে সাথে অর্থনীতির বিশেষ করে পণ্যের ক্ষেত্রে এবং বাজারের ক্ষেত্রে বহুমুখীকরণ করা দরকার, সাথে সাথে উৎপাদনশীলতা বাড়ানো দরকার, এবং এলডিসির থেকে উত্তরণের জন্যে আমাদের দরকার হচ্ছে যে প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা অর্জন। তো এইটা যদি চিন্তা করা যায় তাহলে অর্থায়নের ক্ষেত্রে আমাদেরকে অতীতের মতো উদ্ভাবন করতে হবে, যাতে করে একদিকে যেমন সুদের হার থাকে মূল্যস্ফীতির কারণে, আবার অন্যদিকে বিনিয়োগকারী যে সুদে অর্থ সংগ্রহ করতে পারে সেটা সহনীয় পর্যায়ে। সেই জন্য আমরা ফিসক্যাল অথরিটির সাথে বাংলাদেশ ব্যাংকের সাথে 41,000 কোটি টাকার একটা পুনরুদ্ধার স্কিমের দিকে গেছি, রিফাইন্যান্সিং স্কিম, এবং সেখানে বন্ধ কলকারখানা চালুর ব্যাপার আছে, সেখানে আরও অনেকগুলো উদ্যোগের কথা বলা হয়েছে। আর বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব তহবিল থেকে 19,000 কোটি টাকার স্কিমে যাবে, তার মানে দুটো মিলিয়ে 60,000 কোটি টাকা। তো এখন আমরা কিভাবে ফিসক্যাল অথরিটি সেটার মধ্যে সংযুক্ত হয়েছি, কারণ বাজারে তারল্য আছে অনেক ব্যাংকের কাছে, কিন্তু তারা তো তাদের যে আমানত কস্ট অফ ফান্ড সেটা তো তাদেরকে মেনটেন করতে হবে। অন্য ব্যাংকে যাবে হচ্ছে, বা নিজস্ব ব্যাংকে যেখানে যাবে সেটা হচ্ছে যে 10% হারে সুদের হারে তারা সেটা নেবে, কিন্তু বিনিয়োগকারীকে বা বন্ধ কলকারখানাকে যথেষ্ট যাচাই বাছাই সাপেক্ষে এটা কিন্তু পৃষ্ঠপোষকতা বন্টন হবে না, 5% হারে দেবে। ব্যাংকগুলো 3% দেবে, বাকি 7% রাজস্ব খাত থেকে দেওয়া হবে। তাহলে বিনিয়োগকারী উৎসাহিত হবে এবং শিল্পায়ন হবে। তার মানে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের উৎপাদনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং নতুন শিল্পনীতি, যেটাকে বলা হচ্ছে যে উই আর ব্রিঙ্গিং দি ইন্ডাস্ট্রিয়াল পলিসি ব্যাক। এটা একটা বড় রকমের পরিবর্তন। একদিকে আমরা বিনিয়োগ শুধু বাড়াচ্ছি না, গুণগত বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং শিল্পায়ন করা হচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো সাপ্লাই চেইন ডিসরাপশন হলে বা অনিশ্চয়তা ঘটনা ঘটলে আমাদের কর্মসংস্থানের উপরে কোনো বিরূপ প্রভাব পড়ে না। কারণ পতিত সরকারের সময় শিল্পায়ন ঘটেছে, সেখান থেকে আমরা শিল্পায়নের দিকে যাচ্ছি। পানি নিয়ে কথা হয়েছে, কিন্তু পানি সম্পদের সার্বিক কোনো পরিকল্পনা হয়নি। বন্যা হয়েছে, ফসলহানি হয়েছে, আবার অতিবৃষ্টি হয়েছে, আবার একই সাথে খরা হয়েছে। তার মানে পানির যেমন একদিকে ন্যায্য হিস্যা দরকার, তেমনি আসলে সার্বিক একটা পানির পরিকল্পনা দরকার, ব্যবস্থাপনার। তার মানে একদিকে যেমন হাওর বাওরে যে ফসলহানি ঘটলো, কারণ পুরো ব্যবস্থাপনাই ভেঙে পড়েছে এবং প্রাণ প্রকৃতি পরিবেশেরও ক্ষতি হয়েছে। আগে পরিযায়ী পাখি থাকতো, আগে ওইখানে জীববৈচিত্র্য ছিল, কিন্তু সেগুলো তো সব নষ্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা একদিকে যেমন তিস্তা মহাপরিকল্পনার কথা চিন্তা করছি, বরেন্দ্র অঞ্চলে যেভাবে গর্ভস্থ পানির ব্যবহার করা হয়েছে, কারণ কোনো উদ্যোগ নেওয়া হয়নি পতিত সরকারের সময়, কিন্তু উপরিস্থ পানি বা বৃষ্টির পানি সংগ্রহ করা দরকার। সেই জন্য আমরা বরেন্দ্র প্রকল্পকেও আবার ঢেলে সাজাবো। ঠিক একই কায়দায় আমরা পদ্মা ব্যারেজের কথাও চিন্তা করছি। আবার উপকূলীয় অঞ্চলে যে লবণাক্ততা হয়েছে সেখান থেকে তো মুক্ত হওয়া দরকার। তার মানে হাইড্রোলিক সাইকেল অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে যে উষ্ণায়ন ঘটছে সেইটাও মোকাবেলা করা দরকার। বিনিয়োগকারীদের যে 5টা বিষয় দরকার হয়, প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমাদের সরকার তার পদক্ষেপগুলো নেবে, এবং পদক্ষেপগুলো নিলেই
অবশ্যম্ভাবীভাবে ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়বে। এবং আমাদের উদ্যোগ হচ্ছে যে একদিকে যেমন দেশীয় বিনিয়োগ বাড়ানো, যেমন আমি উল্লেখ করলাম যে উত্তরাঞ্চলে আমরা যদি আমরা কি করছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী এই যে বন্ধ কলকারখানা আছে, সেটা আমাদের বিজিএমসির আছে, বিটিএমসির আছে, স্টিল কর্পোরেশনের আছে, বিসিআইসির আছে, সুগার কর্পোরেশনের আছে, 5টা। তা আমরা সেগুলো লক্ষ্য করে কিভাবে আবার এই কলকারখানার স্থানে কলকারখানা স্থাপিত হয়। এটা না যে সে ইক্ষুর জায়গায় ইক্ষুই হবে, কিন্তু সেখানে শিল্প কলকারখানা কিভাবে চালু করা যায় এবং তার জন্যে অর্থায়ন কিভাবে হবে। এখানে তো অনেক জায়গা আছে, অনেকগুলো জায়গায় গ্যাসও আছে। তাহলে আমরা ইতিমধ্যে কিন্তু প্রধান থ্রাস্ট সেক্টরও নির্ধারিত করেছি এবং তাদের সাথে আমরা বিনিয়োগকারীদের সাথে আলাপ করছি যে এই যে বন্ধ কলকারখানার স্থানে আবার কলকারখানা হোক। এবং সেক্ষেত্রে আমাদের প্রথম প্রাধান্যের মধ্যে একটা প্রাধান্য হচ্ছে কৃষি এবং কৃষিজাত পণ্য, দ্বিতীয় হচ্ছে যে ঔষধ শিল্প, এবং সাথে সাথে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টসের প্রসার, যাতে করে শুধু দেশেই এই ঔষধগুলো মানে সুলভ মূল্যে নিশ্চিত করতে চাই, একই সঙ্গে রপ্তানি বাড়াতে চাই, কারণ বহুমুখীকরণ করতে হবে। তৃতীয়ত হচ্ছে যে চামড়া এবং চামড়াজাত শিল্পে আমরা এবার তো কোরবানির ঈদে দেখলাম যে প্রচুর চামড়া, কিন্তু ট্যানারি নেই, বা ওইখান থেকে কিভাবে জুতা বা চামড়াজাত পণ্য তৈরি হবে তার ব্যবস্থা নেই। আমরা সেখানেও একটা বড় রকমের পরিবর্তন করতে চাই। এবং সব দেশের কি হয় যে দ্বিতীয় স্তর হচ্ছে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল গুড, বা হচ্ছে শিশুদের খেলনা। আমরা ইতিমধ্যেই নির্দিষ্ট করেছি যে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলোতে এটা দেবে। তার সাথে সাথে আমাদের আইসিটি যে পার্কগুলো আছে, তারপরে হাইটেক পার্কগুলো আছে, সেইখানেও কিন্তু বিনিয়োগ নিশ্চিত করা হচ্ছে। তার সাথে সাথে যদি মনে করেন যে ইলেকট্রিক ভেহিক্যাল, এটা হলে কি হবে, লাইট ইঞ্জিনিয়ারিং হবে, যেটা ভারতের ক্ষেত্রে হয়েছে যে দেখা গেছে কি সেইখানে আপনার গাড়ি এসছে, তার সাথে সাথে সাব কন্ট্রাক্টিং ইন্ডাস্ট্রি হচ্ছে। তা আমরা তো হচ্ছে যে গাড়ি উৎপাদন করতে চাই এখানে, আমরা চাই হচ্ছে যে রেলের লোকোমোটিভ ইঞ্জিন এখানে হোক, আমরা চাচ্ছি এবং সুযোগ করে দিতে চাই রেলের কোচগুলো বাংলাদেশে হোক, আমদানি নির্ভরতা থেকে শিল্পে যাওয়া, এবং সাথে সাথে আবার পুঁজির সরবরাহের জন্যে পুঁজিবাজারকে, যাতে বিনিয়োগকারীরা পুঁজিবাজার থেকে অর্থায়ন করতে পারেন। এটা একটা বড় রকমের আগের যে ক্ষত, সেই ক্ষত থেকে আমরা একটা ভার্চুয়াস সাইকেলের দিকে যাচ্ছি, ভিশিয়াস সাইকেল টু ভার্চুয়াস সাইকেল, যেখানে শুধুমাত্র বিনিয়োগ না, শিল্প উৎপাদন, শিল্পায়ন, যাতে করে আনুষ্ঠানিক খাতে কর্মসংস্থান হয়। কারণ বাংলাদেশের কর্মসংস্থানে তো অধিকাংশ হচ্ছে অনানুষ্ঠানিক খাতে, সেই জন্যে যখনই বহিষ্ঠ ধাক্কা আসে তখনই আবার মানুষ গরিব হয়ে যায়। আমাদের তো পরিষ্কার পরিকল্পনা, সেটি হচ্ছে যে আমরা 2034 সালে $1 ট্রিলিয়ন অর্থনীতি যাব। তা আমাদের লক্ষ্যমাত্রা যেমন, সেই অনুযায়ী কিন্তু আমাদের সংস্কার কর্মসূচি আছে এবং বাস্তবায়ন পদ্ধতি আছে, এবং সেগুলোর ব্যবস্থা করা হচ্ছে। যার কারণে আপনি দেখবেন যে প্রথম দিন থেকেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই নির্দেশ দিচ্ছেন এবং সেগুলোকে বাস্তবায়ন করছেন, যেটা অতীতে কখনো গত 17 বছরে দেখা যায়নি। কিন্তু আমরা সেটা শুরু করেছি, এবং আমরা আশা করছি যে 5 বছরকে আমরা 3টা পর্বে ভাগ করেছি। প্রথম পর্ব হচ্ছে পুনরুদ্ধার বা রিকভারি, দ্বিতীয় পর্ব হচ্ছে রেস্টোরেশন, অর্থাৎ হচ্ছে যে আমাদের স্থিতিশীলতা অর্জন করবে, তৃতীয় পর্ব হচ্ছে রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সেলারেশন। তো সেইখানে আমরা কিন্তু প্রতিটি ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা ধার্য করেছি। তা আমরা ধরে নিচ্ছি যে এখন 4% বা 4.2% প্রবৃদ্ধি ঘটতে পারে, আমরা আগামী বছরে সেটাকে 6.5% নিয়ে যেতে চাই, আমরা এইভাবে 8% নিয়ে যেতে চাই। এবং আমাদের যে আইসিটি বা অন্যান্য যেভাবে আইসিটি ক্ষেত্রে বা স্টার্ট আপের ক্ষেত্রে যুবকদের মধ্যে যে বড় রকমের পরিবর্তন ঘটছে, যে আগ্রহ দেখা দিচ্ছে, তাহলে কিন্তু যদি এই আগ্রহটা ভিয়েতনামের কায়দায় না, আমরা যদি 10% প্রবৃদ্ধি ঘটে আইসিটিতে, তাহলে কিন্তু
আমরা 2034-এর আগেই অর্থনীতির আকার কিন্তু দ্বিগুণ হয়ে যেতে পারে। প্রথম কথা হচ্ছে যে আমরা অর্থনীতির আকার বাড়ানোর ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছি। দ্বিতীয়ত, আমাদের যে বড় রোগ, যে রোগ আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, অর্থাৎ কর অব্যাহতি, কর ফাঁকি, কর জালিয়াতি, সেটার ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছি এবং আগামী বাজেটেও কতকগুলো কর্মসূচি ঘোষিত হবে। প্রথমত, যে ডিজিটালাইজেশন করতে হবে। আমরা ইতিমধ্যেই এবছর যত আমরা আয়কর জমা নেওয়া হয়েছে, রিটার্নগুলো ডিজিটালি নেওয়া হয়েছে। আগে কি করা হতো, যে হয়রানি করা হতো, কারণ অডিট, আমরা এখন অডিটটাকে রিস্ক বেস নিয়ে যাচ্ছি। ঠিক একই কায়দায় শুল্কর ক্ষেত্রে আসাই কোডাতে নিয়ে যাওয়া হচ্ছে এবং ভ্যাটের ক্ষেত্রেও আমরা অনেকগুলো পদক্ষেপ নেব, যার মাধ্যমে এটা আস্তে আস্তে ডিজিটাল হবে। আবার বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআর কোড 1 জুলাই থেকে চালু করবে। তার মানে ফাইন্যান্সিয়াল যে ট্রানজ্যাকশনগুলো, সেই ট্রানজ্যাকশনগুলো মানে লেনদেন সবসময়ই অনেক ক্ষেত্রে অনানুষ্ঠানিক ছিল, আমরা সেগুলোকে আনুষ্ঠানিক খাতে নিয়ে যেতে চাই এবং এর মাধ্যমে আমরা এই 2 থেকে 3 বছরের মাথায় আমরা 1 সিটিজেন 1 কার্ড 1 ডিজিটাল ওয়ালেটের দিকে যেতে চাই, যাতে করে পুরো অর্থনীতিটাই ক্যাশলেস অর্থনীতি হয়। তখন কিন্তু করের পরিমাণ এমনি বেড়ে যাবে, কারণ ট্রানজ্যাকশনগুলো তো দেখা যাবে, আর এখনকার ট্রানজ্যাকশনের অধিকাংশই হচ্ছে অনানুষ্ঠানিক। বড় রকমের পরিবর্তন, ট্রান্সফরমেটিভ চেঞ্জ, সেটি হচ্ছে যে আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে হবে এবং রপ্তানি বাড়াতে হবে, এবং বহুমুখীকরণ শুধু পণ্যের ক্ষেত্রে না, বাজারের ক্ষেত্রেও। তো সেটা করতে গেলে আমাদেরকে অতীতের ইতিহাসে বা যেগুলো বাংলাদেশে কাজ করে, কারণ আমাকে তো দেখতে হবে কোনটা বাংলাদেশে কাজ করে এবং রেজাল্ট দিয়েছে, সেটার একটা বড় হচ্ছে বন্ডেড ওয়্যারহাউস, রাইট? সেই জন্য আমরা সকল ক্ষেত্রে যে পণ্যই রপ্তানি করা হবে সেই পণ্যই বন্ডেড ওয়্যারহাউস বা রপ্তানির ক্ষেত্রে যে অন্য শিল্পগুলো বা অন্য পণ্যগুলো যতগুলো সুবিধা পাচ্ছিল, আগামী বাজেটে দেখা যাবে যে সকল রপ্তানি পণ্য একই রকমের সুযোগ পাবে। এটা বহুত দিন যাবৎ দাবি করা হয়েছিল, কিন্তু অতীতের সরকারগুলো যেহেতু শিল্প বান্ধব ছিল না, উদ্যোক্তা বান্ধব ছিল না, কারণ তাদের লক্ষ্য ছিল শুধু লুটপাট করা, সেই জন্যে সেগুলো লক্ষ্য করা যায়নি। আমাদের লক্ষ্য যেহেতু হচ্ছে রপ্তানি বহুমুখীকরণ, শিল্প উৎপাদন বাড়ানো, উৎপাদনশীলতা বাড়ানো এবং প্রতিযোগিতায় সক্ষমতা বাড়ানো, সেই জন্যে আমরা বড় রকমের এই পরিবর্তনের দিকে যাচ্ছি। রাজস্ব ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা বড় রকমের সমস্যা হচ্ছে যে পরিচালন ব্যয় অতীতে বারবার বেড়েছে, কিন্তু বার্ষিক উন্নয়ন কর্মসূচি যে হারে পরিচালন ব্যয় বেড়েছে, ঠিক একই হারে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের হার তার চেয়ে বেশি গতি, একই হার বা তার চেয়ে বেশি গতিতে কমেছে। এটা একটা বড় রকমের কাঠামোগত সমস্যা এবং সেই জন্যে আমরা বড় রকমের সংস্কার কর্মসূচিতে যাচ্ছি। অর্থাৎ অতীতে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো ছিল তার বিপরীতে আমরা যাচ্ছি পঞ্চবার্ষিক অর্থনৈতিক কৌশলে, এবং সেখানে আমরা সংস্কারকেও ওই দলিলের অংশ করছি। প্রকল্পের ক্ষেত্রে কিভাবে প্রকল্প বাছাই করা হবে এবং প্রকল্পগুলো যাতে করে সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যমাত্রা এবং খাতভিত্তিক পরিকল্পনার সাথে সামঞ্জস্য রাখে এবং ঠিকভাবে পিডি নিয়োগের থেকে শুরু করে সবগুলো ব্যবস্থা নেওয়া হয়, সেইটা ব্যাপারে আমরা একটা সংস্কারের দিকে যাচ্ছি। দ্বিতীয় হচ্ছে যে বাস্তবায়নটা কিভাবে হবে এবং বাস্তবায়নের পদ্ধতিগত সংস্কার। তৃতীয়ত হচ্ছে মূল্যায়ন এবং পরিবীক্ষণের সংস্কার। চতুর্থত
সব ব্যাপারে তথ্য জনগণকে দেওয়া হবে। তার মানে একটা আমূল পরিবর্তনের দিকে যাচ্ছি, এবং সেগুলো পর্যায়ে ড্যাশবোর্ডের মাধ্যমে মনিটরিং করা হবে এবং কোয়ার্টারলি রিপোর্ট দেওয়া হবে, যাতে করে 3টা মহারোগ থেকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির মুক্তি ঘটে। প্রথম রোগ ছিল কি? বারবার সংশোধন করো এবং প্রকল্প ব্যয় বাড়াও, আর প্রকল্প কখনো শেষ করো না, এবং যে ব্যয় ধার্য করো সে ব্যয় যেন সারা পৃথিবীর থেকে বেশি থাকে। এটা হচ্ছে অসুখ নাম্বার 1 ছিল, কারণ প্রকল্প বাস্তবায়ন তো লক্ষ্যমাত্রা ছিল না, লক্ষ্যমাত্রা ছিল কিভাবে লুটপাট করা যাবে। দ্বিতীয় বিষয় আমরা লক্ষ্য করেছি, যেটা বড় রকমের রোগ ছিল, সেটি হচ্ছে যে এই প্রকল্পগুলো এমনভাবে পিডি থেকে শুরু করে এমনভাবে করা হতো যাতে করে প্রকল্প কখনো শেষ হয় না, অতিমূল্যায়ন যেমন, আবার দীর্ঘমেয়াদী। আর তৃতীয় ছিল হচ্ছে জোন্স সিনড্রোম, অর্থাৎ সমস্ত সারা বছর আর্থিক বছরে কোনো ব্যয় নেই, হঠাৎ করে জুন মাসে একটা উল্লম্ফন এবং একটা দেখানো যে এত শতাংশ ব্যয়। সেটা যাতে না হয়, এই 3 রোগ থেকে আমরা বেরিয়ে আসতে চাই, এবং একই সাথে রাজস্ব ব্যবস্থাপনায় মৌলিক আর একটা পরিবর্তন আমরা ঘটাতে চাই। কারণ এই পরিচালন ব্যয়ের মোট বাজেটে আস্তে আস্তে করে পরিচালন ব্যয় কমিয়ে আনা হবে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাড়ানো হবে, যার ফলশ্রুতিতে মোট দেশজ উৎপাদন বাড়বে। না, এটার সমাধান হচ্ছে যে পরীক্ষিত সমাধান। একটা হচ্ছে যে ঋণ করে পালিয়ে গেছে, আমাকে তো ঋণ শোধ করতে হবে। আবার এমন একটা অবস্থায় কর জিডিপি রেখে গেছে, সেটা তো আপনাকে ঋণ করতে হবে, কারণ আপনাকে অর্থনীতি যদি বাড়াতে হয় তাহলে একটা বাজেট থাকতে হবে। তার মানে আমাদেরকে বিনিয়োগ করতে হবে, যাতে করে ওই বিনিয়োগটা হয়, যাতে করে আবার অর্থনীতির চাকা ঘুরতে চায়। তো আমাদের একটা রাজস্ব ক্ষেত্রে 3টি কৌশলের ব্যাপারে আমরা পরিষ্কার। একটা হচ্ছে রাজস্ব কিভাবে বাড়ানো হবে, আপনাকে উল্লেখ করা হলো। একটা হচ্ছে যে একদিকে অর্থনীতির আকার বাড়ার সাথে সাথে রাজস্ব বাড়বে, কারণ কর্মসংস্থান থেকে হবে। আর দ্বিতীয় হচ্ছে কর অব্যাহতি, কর পরিহার, এর থেকে রাজস্ব বাড়বে। দ্বিতীয় হচ্ছে ঋণ ব্যবস্থাপনারও আমাদের কৌশল থাকবে, অর্থাৎ আস্তে আস্তে করে যাতে অভ্যন্তরীণ ঋণ পরিমাণ কমে যায়। অর্থনীতির আকার বাড়লে সেটা নিচে চলে যাবে। তখন কিন্তু আমরা এই ক্রেডিট রেটিংয়ে, যেটা প্রতিদিন সরকার করে গেছে, আইএমএফের ঝুঁকির ক্ষেত্রে লো থেকে মিডিয়ামে গেছে, যার কারণে পৃথিবীর সব ক্রেডিট রেটিং এজেন্সি আমাদের ক্রেডিট রেটিং নামিয়ে দিয়েছে। তো যখনই আমাদের ঋণ জিডিপির রেশিও নেমে যাবে, পরিমাণ নেমে যাবে, অনুপাত নেমে যাবে, তখনই কিন্তু ক্রেডিট রেটিংও বাড়তে থাকবে। অর্থাৎ হচ্ছে যে একটা ভার্চুয়াস সাইকেল শুরু হবে। তৃতীয় যে বিষয়টা আমরা আগেই উল্লেখ করেছি, অর্থাৎ পরিচালন ব্যয়ের বৃদ্ধি আমরা হ্রাস করতে চাই মোট বাজেটের, আর বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় বাড়াতে চাই। আমরা জ্বালানি খাতে বড় রকমের পরিবর্তন ঘটাতে চাই। যেমন আপনি খেয়াল করেন, এলপিজি উদাহরণ দিই, তো এলপিজি দাম বেড়ে যাচ্ছে, কারণ হচ্ছে যে মাত্র গুটি কতক প্রতিষ্ঠান এটা আমদানি করে। বাংলাদেশে অতীতের যে ছায়াগুলো এখনো রয়ে গেছে, যেটাকে আমরা পরিবর্তন করতে যাচ্ছি। বাজার অলিগার্করা নিয়ন্ত্রণ করত, এখন আমাদের তো দরকার হচ্ছে যে এমনভাবে আমদানিটা হতে হবে যাতে করে এলপিজির ক্ষেত্রে দাম হ্রাস পায়। কখন হ্রাস পাবে? যখন ভিএলসিজি আসবে। এখন যে পদ্ধতি আছে সেখানে তো দাম বেশি থাকবে, কারণ গুটি কয়েক প্রতিষ্ঠান এটা আমদানি করে। অনেক প্রতিষ্ঠান লাইসেন্স হয়েছিল, কিন্তু তারা তো আমদানি করতে পারছে না। তাহলে বাজারকে বাজারের মতো কাজ করতে দিতে হবে, তখন কিন্তু গৃহস্থালিতে
যে গ্যাস বাবদ খরচ অটোমেটিক্যালি কমে যাবে। স্পট মার্কেট থেকে বিদ্যুৎ কিনতে হবে না, গ্যাস কিনতে হবে না, বা বিদ্যুৎ উৎপাদনের যে উৎস কিনতে হবে না, তখন তো দাম এমনি কমে যাবে। সেই জন্যই তো আমরা দামটা ন্যূনতম পর্যায়ে যদি জ্বালানি না থাকে তাহলে তো বিনিয়োগ বাড়বে না। সেই জন্যে আমরা এমন উদ্যোগ নিচ্ছি। আর ধরেন গ্যাসের সরবরাহ বাড়লেই গ্যাস ভিত্তিক কারখানাগুলো হবে, সেই জন্য আমরা গ্যাস উত্তোলনে যোগ দিই। আবার অন্যদিকে যদি সৌর বিদ্যুতের মাধ্যমে কৃষিতে সেচ অব্যাহত রাখা যায় বা অন্য রাখা যায়, তাহলে আমাদেরকে ডিজেলে ভর্তুকি দিতে হবে না। যে অতি ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের কি হবে? কারণ এই উদ্যোগটা মনে হতে পারে যে বৃহৎ প্রতিষ্ঠানের বা মধ্যমেয়াদের, আমরা একই হারে মনে করি যে অতি ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প, যেটা সাম্প্রতিককালের প্রকাশিত, যদিও তথ্য নিয়ে অনেক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, তারপরেও দেখা গেছে যে তাদের পরিমাণ কমেছে। এবং তার চেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ডিফেমিনাইজেশন হয়েছে, অর্থাৎ নারী শ্রমিকের পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু নারী তো আমাদের অর্ধেক। সেই ক্ষেত্রেও আমরা একদিকে যেমন ক্ষুদ্র অতি ক্ষুদ্র এদের ব্যাপারে অনেকগুলো প্রণোদনা আমরা যাচ্ছি। ওই 41,000 কোটি টাকার প্যাকেজের মধ্যেও কিন্তু তাদের বিষয়টা অন্তর্ভুক্ত আছে, নারী উদ্যোক্তাদের ব্যাপারে আছে। আবার আরেকটা জিনিস আমরা করার চেষ্টা করছি, যেটাকে আমরা বলছি যে সৃজনশীল অর্থনীতি, বা যেটাকে অরেঞ্জ ইকোনমি বলা হয়। সেটা গ্রামের যে আর্টিজান হোক, কারুশিল্পী, হস্তশিল্পী, তাদের ডিজাইন সাপোর্ট, তাদের মার্কেটিং সাপোর্ট দিয়ে তাদেরকে সামনে নিয়ে আসা। একই সঙ্গে স্পোর্টসের ক্ষেত্রে পেশাদারিত্ব, আমাদের কয়জন পেশাদার আর খেলোয়াড় আছে, আমরা দেখতে চাই যে পেশাদার ক্রীড়াবিদ হোক। একই সঙ্গে আমরা দেখতে চাই যে সংস্কৃতির ক্ষেত্রে আমাদের এখানে থিয়েটার কাজ করুক, দৃশ্যশিল্পী কাজ করুক। তো এইখানেও একটা বড় রকমের উদ্যোগ নেওয়া হবে। সেই ক্ষেত্রেও আমরা সুনীল অর্থনীতির দিকে জোর দিতে চাই। তার মানে সব জায়গায় আমরা কাজ করতে চাই। আপনাদেরকে অপেক্ষা করতে হবে 11ই জুনের জন্য। এবং কারণ আমরা বিশ্বাস করি জনগণের অর্থ জনগণের প্রতিনিধি দ্বারা নিষ্পত্তি, তাই তো? সেটাই তো সাংবিধানিক সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট। এবং সেই ক্ষেত্রেই আমরা যেতে চাই, কারণ সামাজিক চুক্তি তো ছিল না, জনগণের সাথে রাষ্ট্রের বিযুক্তি ঘটেছিল, বৈধতার সংকট ছিল। তা আমরা আসলে যেমন কল্যাণ রাষ্ট্র দেখা যাবে, ঠিক একই ক্ষেত্রে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার ভিত্তি দেখা যাবে, একই সঙ্গে স্কিল বাংলাদেশ, অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় দক্ষতার বাংলাদেশ দেখা যাবে, শিল্পায়ন দেখা যাবে, কৃষিতে বড় রকমের পরিবর্তন দেখা যাবে, সার্বিক পানি সম্পদ পরিকল্পনা দেখা যাবে, প্রাণ প্রকৃতি পরিবেশ দেখা যাবে, এবং সুশাসন জবাবদিহিতারও ব্যবস্থা এই বাজেটে ঘোষিত হবে।